হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। এটা একাদশ শ্রেণীর অন্তর্গত একটা অধ্যায়। এই অধ্যায়ের উপরে আমরা অলরেডি 3টে ক্লাস প্রোভাইড করেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আগে দেখে আসবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। আমাদের আজকে যেটা আলোচনার প্রথম বিষয় সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যাকে ইংরেজিতে বলে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি জিনিস সেটা জানার আগে তোমাকে জানতে হবে যে রৈখিক ভরবেগ কাকে বলে বা ভরবেগ কাকে বলে। এই ভরবেগ কাকে বলে সেই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আমাদের প্রথম ক্লাসে কিন্তু পড়িয়েছি। ভিডিওটা না দেখে থাকলে ওই ভিডিওটা আগে দেখে আসবে। তবুও ছোট করে আমি এখানে একটু বলে দিই, ভরবেগ জিনিসটা কি না, কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে ওই বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে। তাহলে ভরবেগ কাকে বলে, নামের মধ্যেই আছে ভর এবং বেগ। তাহলে কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে ওই গতিশীল বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, ভরবেগ বলি। জেনারেলি ভরবেগ সমান কি হয় না, ওই বস্তুর ভর গুণিত কি হয়, বেগ। তাহলে ভরবেগ সমান কি হয়, ভর গুণিত কি হয়, বেগ। অর্থাৎ ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম, তাহলে পি সমান এম ইন্টু ভি, যেখানে পিটা হচ্ছে বস্তুর ভরবেগ, এমটা হচ্ছে ওই বস্তুর ভর, আর ভিটা হচ্ছে ওই বস্তুর বেগ। তাহলে ভরবেগ সমান কি হয়ে যাবে, ভর গুণিত বেগ। এবারে আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে না, কোনো বস্তু সংস্থার ওপরে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে কি সূত্রটা বলছে একটু লিখে ফেলি। সূত্রটা কি বলছে যে কোনো বস্তু সংস্থার ওপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বললো যে কোনো বস্তু সংস্থার উপরে বাইরে থেকে আমি যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। জিনিসটা কেমন একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, মনে করো আমার কাছে দুটো বস্তু আছে, একটা বস্তু ছোট আর একটা বস্তু বড়। মনে করলাম ছোট বস্তুটার ভর m1, বড় বস্তুটার ভর কত, m2। ঠিক আছে, ছোট বস্তুটা প্রথমে u1 বেগে গতিশীল ছিল আর বড় বস্তুটা হচ্ছে v1 বেগে গতিশীল ছিল। ঠিক আছে, কি বললাম, বা মনে করো এটা u2 গতিবেগে গতিশীল ছিল। তাহলে প্রথম দুটো বস্তু আমি নিয়েছি m1 m2। m1 বস্তুটা u1 বেগে গতিশীল আর m2 বস্তুটা u2 বেগে গতিশীল আছে। এবারে মনে করো যদি দুটো বস্তু দুদিকে মানে একই দিকে গতিশীল হয় তাহলে কিছু সময় পরে তাদের মধ্যে কি ঘটবে, ধাক্কা লাগবে বা সংঘর্ষ ঘটবে। বা আমি যদি মনে করি যে m2 যে বস্তুটা যে u2 বেগে চলছে তার থেকে আমার m1 বস্তুর গতিবেগটা বেশি, তাহলে কি হবে, যদি এই একই দিকে যায় তাহলে কিছু সময় পর এই বস্তুটা কি করবো, ওকে গিয়ে ধাক্কা মারবে। ওই সংঘর্ষ যে ঘটলো, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে ধাক্কা যে ঘটলো, সেই ধাক্কার পরে আমি কি মনে করছি, এখানে সংঘর্ষ ঘটে গেল। সংঘর্ষ ঘটার পরে আমি মনে করছি যে আমার দুটো বস্তুই তো থাকবে। প্রথম কথা, বস্তুর ভরের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ ছোট বস্তুর ভর m1 এবং বড় বস্তুর ভর m2 আমার থাকলো। ঠিক আছে,
সংঘর্ষের পরে তাদের মধ্যে কি পরিবর্তন ঘটবে? শুধুমাত্র গতিবেগের পরিবর্তন ঘটবে। মনে করছি m1 ভরের বস্তুটার গতিবেগ হয়ে গেছে কত না v1, আর m2 ভরের বস্তুটার গতিবেগ হয়ে গেছে কত না v2। তাহলে m1 m2 দুটো ভরের বস্তু ছিল, প্রাথমিক বেগ m1 ভরের বস্তুর বেগ ছিল u1, m2 ভরের বেগ ছিল বস্তুর বেগ ছিল u2। দুজনের মধ্যে ধাক্কা লাগলো, অর্থাৎ সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ ঘটার পরে m1 ভরের বস্তুটার বেগ হয়ে গেল v1 এবং m2 ভরের বস্তুটার বেগ কত হয়ে গেল? v2 কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ করা হচ্ছে না কিন্তু। তাহলে এখানে যদি আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করি তাহলে সেটা কীরকম আকারে নেবে তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমায় কি বলছিল যে কোনো বস্তু সংস্থার উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওই বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই যে m1 m2 দুটো বস্তু এর ভরবেগ সর্বদা কি থাকবে? অপরিবর্তিত থাকবে বা আনচেঞ্জড অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। এবারে এখানে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে সংঘর্ষের আগে আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। ঠিক আছে, এবারে দেখো আমি যদি বলি সংঘর্ষের আগে, ঠিক আছে, কখন? সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের আগে মোট ভরবেগ। দেখো সংঘর্ষের আগে মোট ভরবেগ কত হচ্ছে দেখো তো। দেখো আমি যদি প্রথম বস্তুটার কথা আলোচনা করি তাহলে ওই বস্তুটার ভর কত? m1। ওই বস্তুটা কত বেগে গতিশীল ছিল? u1 বেগে গতিশীল ছিল। তাহলে ওর রৈখিক ভরবেগ কত হবে? দেখো আমরা কি জানি ভরবেগ সমান ভর গুণিতক বেগ। তাহলে ওই বস্তুটার ভর হচ্ছে m1, তার বেগ কত? u1। তাহলে ওই বস্তুটার ভরবেগ কত হবে? m1 u1। তাহলে দেখো প্রথম বস্তুটার ভর কত হয়ে গেল না? m1 u1। সিমিলারলি দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি আমি আলোচনা করি তাহলে দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে আমার m2 আর তার গতিবেগ কত? u2। তাহলে তার ভরবেগ কত হয়ে যাবে না? m2 হচ্ছে u2। আর এ দুটোর যোগফলই হচ্ছে আমার সংঘর্ষের আগে ওই দুটো বস্তুর মোট রৈখিক ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে মোট রৈখিক ভরবেগ কত বেরোলো? m1 u1 প্লাস m2 u2। আশা করি বুঝতে পারবে। এবারে চলে আসছি আমরা সংঘর্ষের পরের ঘটনায়। ঠিক আছে, তাহলে দেখো সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ কত? যদি আমি m1 বস্তুর কথা ভাবি তাহলে m1 ভরের যে বস্তুটা ছিল তার গতিবেগ কত হয়ে গেছে? v1 হয়ে গেছে। অর্থাৎ ওই বস্তুটার ভরবেগ কত হবে না? ভর গুণিতক বেগ, অর্থাৎ m1 ইন্টু v1। ঠিক আছে, সিমিলারলি দ্বিতীয় বস্তুটা অর্থাৎ m2 ভরের বস্তুটার ভরবেগ কত দাঁড়াবে না? m2 ইন্টু কত? v2। আর এর যোগফলই হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ। এবারে দেখো এই যে পুরো ঘটনাটাতে বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি, তার মানে কি এই বস্তু সংস্থাটার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সংঘর্ষ যে ঘটেছে সংঘর্ষের আগের ভরবেগ যা হবে সংঘর্ষের পরের ভরবেগও কিন্তু কি হবে? সমান হবে আমার হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে এখানে যদি আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করি তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। সংঘর্ষের পরের ভরবেগ কত না? m1 v1 প্লাস m2 v2। এই দুটো ভরবেগ সর্বদা কি হবে? সমান হবে, তবেই কিন্তু ওই বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2 কিন্তু হয়ে গেল আমার কি না? আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তারপরে আমরা পরবর্তী আলোচনায় আসব, তোমরা স্ক্রিনশট নিলে কিন্তু নিয়ে নিতে পারো। এরপরে আমরা চলে আসছি আমরা পরবর্তী আলোচনাতে। আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়লাম। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কিভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করতে পারি সেটা হচ্ছে আমরা এবারে দেখব। ঠিক আছে, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। ঠিক আছে, তাহলে উপর হেডিংটা দিয়ে দিই, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। ঠিক আছে, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র এবারে আমরা প্রমাণ করব। অর্থাৎ নিউটনস থার্ড ল ফ্রম কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এবারে দেখো
রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যদি নিউটনের তৃতীয় গতি সূত্রের প্রমাণ আমরা করতে চাই, তাহলে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু আগে এখানে লিখে ফেলতে হবে, যেটা আমি তোমাকে একটু আগে লেখালাম। কি লেখালাম? যে কোনো বস্তু সংস্থার ওপরে বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তাহলে ওই বস্তু সংস্থার মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। এই বিবৃতিটা তোমাকে উপরে লিখে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে তোমার যেটা কাজ হবে, যেটা এক্ষুনি আমরা গাণিতিক এক্সপ্রেশন বের করছিলাম, যে মনে করেছিলাম যে আমার কাছে দুটো বস্তু আছে, ঠিক আছে, একটার ভর m1 আর একটার ভর m2, এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ, আর m1 ভরের বস্তুটা u1 বেগে গতিশীল ছিল, m2 ভরের বস্তুটা তোমার হচ্ছে u2 গতিবেগে গতিশীল ছিল, ঠিক আছে? এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ ঘটার পরে m1 ভরের বস্তুটার বেগ হয়ে গেল কত? v1, আর m2 ভরের বস্তুটার বেগ কত হয়ে গেছিল? না v2 কিন্তু হয়ে গেছিল। এগুলো তোমাকে ভাষায় কিন্তু লিখে ফেলতে হবে। যখন পরীক্ষায় তোমাকে প্রমাণ করতে দেবে, তোমাকে কিন্তু ওই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতিটা দিতে হবে বা সূত্রটা লিখতে হবে, তারপর এগুলো ভাষায় লিখতে হবে, ঠিক আছে? এবারে দেখো, আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি জানি যে এই সংঘর্ষের আগে মোট ভরবেগ যা হবে, সংঘর্ষের পরের মোট ভরবেগ কি হবে? সমান হবে, ঠিক আছে? সংঘর্ষের আগের মোট ভরবেগ যা, সংঘর্ষের পরে মোট ভরবেগ একই। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত? না, যদি আমি m1 বস্তুর কথা আলোচনা করি, তাহলে দেখো m1 u1 হচ্ছে এর ভরবেগ, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ কত? m2 u2, আর এদের যদি আমি যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার সংঘর্ষের আগের মোট ভরবেগ। সংঘর্ষের পরে যদি আমি m1 বস্তুর কথা ভাবি, তাহলে এর ভরবেগ হবে m1 v1, পরটা কত হবে? m2 v2, যোগ করে দিলে এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। এই দুটো কি হবে? সবসময় সমান হবে। এটাই তোমার কি ছিল? রৈখিক ভরবেগের গাণিতিক এক্সপ্রেশন, ঠিক আছে? একটু আগে আমরা করালাম। এবারে দেখো আমি এখানে কি করছি, আমি করলাম কি না, মনে করো আমি এখানে m1 v1টাকে আমি এপারে নিয়ে আসছি, তাহলে প্লাস আছে মানে এবারে এলে মাইনাস হবে, তাহলে মাইনাস m1 v1 প্লাস আমার এবারে কি ছিল? m1 u1 ছিল, পড়ে থাকলো, সমান দেখো ওপারে কি আছে? না m2 v2 আছে, থাকলো, প্লাস m2 u2 ওপারে গেলে মাইনাস m2 u2 হয়ে গেল। বুঝতে পারলে? সমান দেখো এখানে আমি কি করতে পারি? উভয় পাশে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও। মাইনাস দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? না m1 v1 মাইনাস m1 u1, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস m2 v2 প্লাস কত হবে? m2 u2, ঠিক আছে? এখান থেকে দেখো দুটোতে আমি m1 আছে, m1টাকে বাইরে বের করতে পারি, তাহলে m1 যদি বাইরে বের করে দিই, ভেতরে থাকবে দেখো v1 মাইনাস u1, সমান দেখো এখান থেকে যদি আমি m2 কমন নেই আর একটা মাইনাস কমন নেই, ভেতরে কি থাকবে? v2 মাইনাস u2। দেখো গুণ করে দেখো মিলছে কিনা। দেখো m1 v1 মিলেছে, প্লাস মাইনাসে মাইনাস m1 u1 মিলেছে, প্লাস মাইনাসে মাইনাস m2 v2, মাইনাসে মাইনাসে প্লাস m2 u2 মিলেছে। এবারে দেখো আমি যদি মনে করি যে এই সংঘর্ষটা টি সময়ের জন্য ঘটছিল, কত সময়ের জন্য? টি সময়ের জন্য ঘটছিল, তাহলে আমি উভয় পাশে কি করছি? টি দিয়ে ভাগ করে দিচ্ছি, দুটো কি, এপারেও টি দিয়ে ভাগ করছি, ওপারে টি দিয়ে ভাগ করছি, তাহলে কত দাঁড়াবে? না m1 v1 মাইনাস u1 বাই কত হবে? টি, সমান দেখো মাইনাস m2 v2 মাইনাস u2 বাই কত হবে? টি, ঠিক আছে? বাই কত হয়ে গেল? টি, ঠিক আছে? এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো m1 এবারে v1 মাইনাস u1 বাই টি, v1 মাইনাস u1 বাই টি, মানে কি? দেখো আমরা ত্বরণ পড়ে এসেছিলাম, ত্বরণ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ত্বরণ এ সমান আমরা কি পড়েছিলাম? না অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই কি? সময়। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। যদি আমি অন্তিম বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতাম, প্রাথমিক বেগকে ইউ দিয়ে প্রকাশ করতাম, আর সময়কে টি দিয়ে প্রকাশ করতাম, এখান থেকে এ সমান আমরা কি পেয়েছিলাম? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? অর্থাৎ ভিটা ছিল আমার অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, আর টিটা ছিল সময়। এটাই ছিল আমার ত্বরণ অর্থাৎ বেগ বৃদ্ধির হার। এবারে দেখো v1 মাইনাস u1 বাই টি, v1 মানে কার গতিবেগ? না m1 ভরের বস্তুর গতিবেগ, অন্তিম গতিবেগ, শেষে সংঘর্ষের পরে এই বেগটা হয়েছে। আর u1 মানেও আমার m1 ভরের বস্তুর গতিবেগ কত? u1। তাহলে দেখো v1 মাইনাস u1 করছি, মানে অন্তিম গতিবেগ থেকে প্রাথমিক গতিবেগ বাদ দিচ্ছি এবং সেটাকে টি দিয়ে ভাগ করছি। আমি ধরে নিতে পারি এটাই আমার কি? না প্রথম বস্তুটার ত্বরণ অর্থাৎ a1, সমান দেখো এবারে মাইনাস m2 থাকলো, এটাই আমার কি? দ্বিতীয় বস্তুটার ত্বরণ। কারণ দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে v2 হচ্ছে অন্তিম বেগ, u2 হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে এটা আমার হয়ে যাবে কত? না a2, সমান দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা রূপ পড়ে এসেছিলাম, যেখান থেকে F ইজিক্যাল টু পড়েছিলাম m ইন্টু এ, অর্থাৎ বল সমান
বস্তুর ভর গুণিতক কি ত্বরণ, বস্তুর ভর গুণিতক কি ত্বরণ। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি F1 সমান কত মাইনাস F2, F1 সমান কত পেলাম মাইনাস F2। এবারে মনে করো নিউটনের তৃতীয় গতিসূত্র কি পড়েছিল, নিউটনের তৃতীয় গতিসূত্রে পড়ানো হয়েছিল কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া যদি থাকে, তুমি এখানেই দেখতে পাচ্ছ F1 বলটা F2 বলের সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে, এবং মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে F1 বলটা যেদিকে কাজ করছে F2 বলটা তার বিপরীত মুখে কাজ করছে। অর্থাৎ এটাই তো তোমার নিউটনের কিসের সূত্র, তৃতীয় গতিসূত্র। তাহলে দেখো আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, এবারে তোমাকে যখন পরীক্ষা এটা করতে দেবে বা প্রমাণ তোমাকে করতে দেবে, তখন কিন্তু তোমাকে আমি কি বারবার বলছি যে ওপরে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে হবে। তোমার M1 M2 U1 U2 V1 V2 কি এগুলো তোমাকে ভাষায় কিন্তু লিখতে হবে। মূল জিনিসটা কিন্তু এটা, কিন্তু ওর সঙ্গে সঙ্গে এগুলো রাখতে হবে এবং শেষে এসে নিউটনের তৃতীয় গতিসূত্রটা লিখতে হবে। যে আমরা জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে F1 = -F2, অর্থাৎ F1 এর মানটা F2 এর সঙ্গে সমান। অর্থাৎ ক্রিয়া বল যদি আমি F1 ধরে নেই, তাহলে F2টা তার প্রতিক্রিয়া বল, যার মান কি হচ্ছে সমান, আর মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে ওরা পরস্পরের বিপরীতমুখী। অতএব আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিতে পারো, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো। দেখো এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা এবারে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব। এর আগে যেটা আমরা করলাম কি না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। তাহলে হেডিংটা করে নেই। দেখো এবারে আমরা যেটা প্রমাণ করতে চলেছি সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। ঠিক আছে, তাহলে দেখো এটা করার সময় তোমাকে ওপরে আগে লিখে ফেলতে হবে যে আমরা জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটা লিখে ফেলার পরে তুমি কি লিখবে যে মনে করছি আমার কাছে দুটো বস্তু আছে। কটা বস্তু আছে? দুটো বস্তু, একটার ভর M1, একটার ভর M2। M1 ভরের বস্তুটা U1 বেগে গতিশীল, M2 ভরের বস্তুটা U2 বেগে গতিশীল। ঠিক আছে, এদের মধ্যে সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ ঘটার পরে M1 ভরের বস্তুটার বেগ হয়ে গেল V1, আর M2 ভরের বস্তুটার বেগ হয়ে গেল কত না হচ্ছে V2। ঠিক আছে, তাহলে কি লিখবে যে আমরা মনে করছি যে আমাদের কাছে দুটো বস্তু আছে M1 এবং M2। M1 ভরের বস্তুর গতিবেগ U1, M2 ভরের বস্তুর গতিবেগ কত U2। তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ ঘটার পরে M1 ভরের বস্তুর বেগ হয়ে গেল V1 এবং M2 ভরের বস্তুর বেগ হয়ে গেল কত V2। ঠিক আছে, তাহলে আমরা দেখো যদি আমরা মনে করি যে M1 ভরের বস্তুটির ওপর M2 দ্বারা প্রযুক্ত বল F12। কি মনে করলাম? M1 ভরের বস্তুটির ওপর M2 দ্বারা M1 ভরের বস্তুর ওপর M2 যে বলটা প্রয়োগ করবে সেটার মান কত F12। আর M2 ভরের বস্তুর ওপর M1 বস্তু দ্বারা প্রযুক্ত বল কত হবে F21। কি মনে করলাম না, মনে করছি যে সংঘর্ষটা ঘটলো। এই সংঘর্ষ ঘটার সময় আমার M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুর উপরে F12 বল প্রয়োগ করেছে, আর M1 ভরের বস্তুটা M2 ভরের বস্তুর উপরে F21 বল প্রয়োগ করেছে। এবার নিউটনের গতিসূত্র অনুযায়ী এই দুটো প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এই F12টা F21 এর সঙ্গে কি হবে? সমান হবে। সমান বিপরীত হওয়ার জন্য কি আসবে? আগে একটা মাইনাস আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র, যে একটা ক্রিয়ার তার প্রতিক্রিয়া থাকবে, সমান পরিমাণ প্রতিক্রিয়া থাকবে, কিন্তু সেটা বিপরীতমুখী হবে, তার জন্য একটা মাইনাস চলে এলো। ঠিক আছে, এবারে দেখো আমরা F সমান আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি F সমান m ইন্টু a। F সমান কত? m ইন্টু a। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি? v মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটাকে দেখো আমরা লিখতে পারি কি mv মাইনাস mu বাই কত টি। এটাকেই আমরা বলি
বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের হার। কেন বলছি দেখো, দেখো ওই যে যদি আমি এম যদি বস্তুটার ভর মনে করি, তাহলে তার অন্তিম ভরবেগ কত এমভি, প্রাথমিক ভরবেগ কত এমই, দুটোকে বিয়োগ করে টি দিয়ে ভাগ করছি, তার মানে তার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বের করছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, F12 সমান আমি কি লিখতে পারি, F12 সমান হচ্ছে আমার F12 কি ছিল না M2 M1 বস্তুর উপরে কতটা বল প্রয়োগ করছে, ঠিক আছে। তাহলে F12 সমান আমি লিখতে পারি যে M1 ভরের বস্তু, লেখো M1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। এবারে যদি আমি মনে করি যে আমার এখানে সংঘর্ষটা টি সময়ের জন্য ঘটেছে, তাহলে M1 ভরের বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার কত না M1 ভরের বস্তুটার অন্তিম ভরবেগ কত না M1 V1, তাহলে আমি লিখে ফেললাম M1 V1। প্রাথমিক ভরবেগ কত M1 U1, সেটা কি হবে, ক্যান্সেল হবে, তাহলে মাইনাস M1 U1। আর কত সময় লেগেছে, টি সময় লেগেছে, তাহলে M1 V1 মাইনাস M1 U1 বাই কত হয়ে গেল টি। এবারে F21 সমান আমি কি লিখতে পারি না M2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এবার যদি আমি M2 ভরের বস্তুর কথা চলে আসি, M2 ভরের বস্তুর অন্তিম ভরবেগ কত M2 V2, তাহলে M2 V2 মাইনাস কত হবে, প্রাথমিক ভরবেগ কত M1 M2 U2, ঠিক আছে, তাহলে মাইনাস কত হয়ে গেল M2 U2। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, M2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন। একে টি দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, M2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। হার কথাটা মানে সবসময় জানবে টি দিয়ে বা সময় দিয়ে কি করা আছে, ভাগ করা আছে। এবারে এই দুটো F12 আর F21 এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, নিউটনের থার্ড ল অনুসারে আমি বসিয়ে দিচ্ছি। বসালে দেখো F12 এর ভ্যালু কত না M1 V1 মাইনাস M1 U1 বাই কত টি, সমান দেখো মাইনাস আছে F21 এর মান কত, F21 এর মান হচ্ছে M1 V1 M2 V2 মাইনাস, একটু ছোট করে ভাবে দিচ্ছি, M2 V2 মাইনাস M2 U2 বাই কত হবে টি, ঠিক আছে, M2 U2 বাই কত হয়ে গেল টি। এবারে দেখো এইটি আমি কি করতে পারি, ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে। এখানে দেখো আমার M1 V1 আগে থেকে কিন্তু পড়েছিল, ঠিক আছে, তাহলে আমি লিখে ফেললাম M1 V1 মাইনাস M1 U1। এবার এই মাইনাসটাকে ভেতরে পুরোটার সঙ্গে গুণ করো, তাহলে কত আসবে মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস M2 কত U2 চলে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো পুরো টার্মটাকে আমি এপারে নিচ্ছি, তাহলে কত আসবে মাইনাস M2 V2 প্লাস M2 U2 সমান এই পুরো টার্মটা এপারে আসবে, কত হবে M1 V1 প্লাস কত আসবে M1 U1, এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে, যেহেতু আমার M1 V1 এর আগে প্লাস ছিল, ঠিক আছে। এবারে দেখো আমার এপারে কে বসে আছে, M2 U2 বসে আছে, তুমি M1 U1টাকে এপারে নাও, তাহলে দেখো সরি ঠিকই তো ছিল, এটা প্লাস এটা মাইনাস, আমি শুধু ইন্টারচেঞ্জ করেছি, দেখো M2 U2 এবার আগে থেকে ছিল মাইনাস M1 U1, এবারে এলে কি হবে প্লাস M1 U1, তাহলে কত আসবে না M1 U1 প্লাস কত M2 U2, ঠিক আছে, মানে এটা আগে থেকে ছিল এখানে, ওটাকে ওপর থেকে নিয়ে এসেছি। ওপারে দেখো M1 V1 পড়ে আছে, আমি লিখে ফেললাম M1 V1 মাইনাস M2 V2, ওপারে গেলে কি হবে প্লাস M2 V2। দেখো তো এটাই তো আমাদের হচ্ছে কি ছিল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। কেন না দেখো M1 U1 প্লাস M2 U2 মানে দেখো সংঘর্ষের আগে মোট ভরবেগ, আর M1 V1 প্লাস M2 V2 মানে সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু প্রমাণ করে ফেললাম। তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো। এরপরে আমরা যে আলোচনাটা চলে আসবো সেটা হচ্ছে বন্দুকের পিছু হটা, অর্থাৎ রিকয়েল অফ গান, ঠিক আছে, রিকয়েল অফ গান। দেখো রিকয়েল অফ গানটা কি জিনিস, দেখো বন্দুকের পিছু হটা, বন্দুকের পিছু হটা ব্যাপারটা কি না দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবার যখন তুমি একটা বন্দুক থেকে গুলি ছুটছো কি হবে, গুলিটা যখন খুব দ্রুত বেগে বাইরের দিকে বেরিয়ে গেল, সামনের দিকে একটা ক্রিয়াবল প্রয়োগ করবে, তার প্রতিক্রিয়া স্বরূপ বন্দুকটা কী হবে পেছন দিকে পিছিয়ে যাবে। আমরা এখানে বের করব যে বন্দুকটা কত গতিবেগে পেছন দিকে
পেছোচ্ছে, ওটাকেই আমরা বলি বন্দুকের হচ্ছে প্রতিক্ষেপ বা রিকয়েল অফ গান। মানে একটা বন্দুক থেকে একটা গুলি বেরোলো, তার জন্য বন্দুকটা কত গতিবেগে পেছন দিকে পিছিয়ে যাবে বা এই যে বন্দুকটা পিছন দিকে পিছিয়ে যায়, এই ঘটনাটাকে আমরা রিকয়েল বলে থাকি। ঠিক আছে, দেখো এটা বের করানোর জন্য তোমার একটা জিনিস ভাবতে হবে। ধরো এখানে দেখো, এটা বের করানোর জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে আমাদের এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, দেখো আমি যদি মনে করি যে এখানে আমার একটা বন্দুক আছে, এটা মনে করো আমার একটা বন্দুক। ঠিক আছে, বন্দুক থেকে গুলিটা কি হলো, একটা বুলেট কি হলো, সামনের দিকে এইভাবে বুলেটটা সামনের দিকে বেরিয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, যার জন্য বন্দুকটা কি হবে, পেছন দিকে পিছিয়ে আসে, তাই তো, বন্দুকটা কি হবে, পেছন দিকে পিছিয়ে আসে। তাহলে দেখো আমি কি ধরে নিচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি যে আমার বন্দুকের ভর কত না ক্যাপিটাল এম। ঠিক আছে, বন্দুকের, আচ্ছা পরে আসছি ওটা। আচ্ছা বুলেটের ভর বুলেটের ভর সমান হচ্ছে স্মল এম। মনে করলাম বুলেটের গতিবেগ মানে কি, বুলেটটা কত বেগে বেরিয়ে গেছে না স্মল ভি বেগে। ঠিক আছে, তার জন্য বন্দুকের বেগটা কত হয়েছে পেছন দিকে না ক্যাপিটাল ভি হয়েছে। বুঝতে পারলে কি বললাম, আমার বন্দুকটা ছিল তার ভর এম আর বুলেটটার ভর স্মল এম। বুলেটটা ভি বেগে সামনের দিকে বেরিয়ে গেছে স্মল ভি বেগে, তার জন্য ক্যাপিটাল ভি বেগে বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে আসছে। ঠিক আছে, এবারে দেখো এইখানে যদি আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করি, ঠিক আছে, তাহলে দেখো বন্দুক থেকে গুলি ছোড়ার আগের মুহূর্তে মোট ভরবেগ কত হবে। দেখো গুলি ছোড়ার আগের মুহূর্তে মানে কি, বুলেটের কোনো গতিবেগ নেই, মানে স্মল ভির মান শূন্য হলে বন্দুকও পেছন দিকে যাবে না, তার মানে ক্যাপিটাল ভির মানও শূন্য। তার মানে গুলি ছোড়ার আগের মুহূর্তে বন্দুক এবং বুলেটের মোট ভরবেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে বুঝতে পারলো, গুলি তো ছোড়াই হয়নি, তার মানে স্মল ভির মান কত, 0। আর গুলি যখন ছোড়া হবে না, বন্দুক পেছন দিকে আসবে না, তার মানে ক্যাপিটাল ভির মানও 0। তাহলে এমভি প্লাস এমভি করলে ভির মান তো 0, তাহলে কত চলে আসবে, 0। এবারে বন্দুক থেকে গুলি ছোড়ার পর মোট ভরবেগ, দেখো গুলি ছোড়ার জন্য গুলিটা কত বেগে বেরিয়েছে, ভি বেগে বেরিয়েছে স্মল ভি, ওর ভর কত এম, তাহলে ওর ভরবেগ কত হয়ে যাবে, এম ইন্টু ভি। বন্দুকের ভর কত ক্যাপিটাল এম, ও কত বেগে পেছন দিকে বেরোচ্ছে, ভি বেগে, তাহলে ওর ভরবেগ কত, এম ভি। মোট ভরবেগ যোগ করে দিলাম, তাহলে এটা বন্দুকের ভরবেগ এম ভি আর আমার হচ্ছে বুলেটের ভরবেগ কত হয়ে গেল, স্মল এম ভি। এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এই বন্দুক থেকে গুলি ছোড়ার আগে যা ভরবেগ থাকবে, গুলি ছোড়ার পরেও কি ভরবেগ একই হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারবো, দেখো এম ভি প্লাস এম ভি সমান কত, 0, কারণ গুলি ছোড়ার পরের ভরবেগ আর আগের ভরবেগ কি হবে, সমান হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। এখান থেকে দেখো আমি এম ভি সমান কি লিখতে পারি, মাইনাস স্মল এম ইন্টু ভি। এখান থেকে দেখো ভি সমান, অর্থাৎ বন্দুকের বেগ সমান কত দাঁড়াবে, মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম। এটাই হচ্ছে কিন্তু আমার এই গতিবেগে বন্দুকটা কি করবে, পেছন দিকে পিছিয়ে আসবে। এবং মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে বুলেট যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে আসবে, বুলেট যেদিকে যাবে বন্দুক তার কিন্তু বিপরীত দিকে আসবে। একটা জিনিস খেয়াল করতে পারছো এখানে, যে এই যে বন্দুকের বেগটা 3টে জিনিসের উপর নির্ভর করছে। কোন কোন জিনিসের উপরে, দেখো না বন্দুকের বেগটা আমার বুলেটের ভরের সঙ্গে সমানুপাতিক, সিমিলারলি তোমার হচ্ছে বুলেটের বেগের সঙ্গে সমানুপাতিক, আর হচ্ছে বন্দুকের বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। কথাটার অর্থ হচ্ছে বুলেটের ভর যদি বেশি হয় তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কী হবে, বেশি হবে। বুলেটের গতিবেগ যদি বেশি হয়, মানে বেশি জোরে যদি বুলেটটা বাইরের দিকে বেরোয়, তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কিন্তু বেশি হবে। আর যদি বন্দুকের ভর বেশি হয় তাহলে বন্দুকের প্রতিক্ষেপটা কিন্তু কম হবে। ওই জন্য হালকা বন্দুক বেশি দ্রুত পেছন দিকে পিছিয়ে আসে বা বেশি পরিমাণে পিছিয়ে আসে, ভারী বন্দুক কিন্তু সেই পরিমাণে পেছোয় না। তাহলে এখান থেকে দেখো আমরা বন্দুকের প্রতিক্ষেপ বেগ কিন্তু নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, দেখো আমাদের মোটামুটি নিউটনের গতিসূত্র থেকে
এই জিনিসগুলো কিন্তু জানার ছিল। এর পরে দুটো অংশ রয়েছে, যেটা হচ্ছে রকেটের গতি আর হচ্ছে তোমার জেট ইঞ্জিনের গতি। ততটাই ইম্পর্টেন্ট নয়, জাস্ট থিওরি বেসিসে রকেটের কোন কোন অংশ হয়, জেট বিমানের কোন কোন অংশ হয়, কীভাবে কাজ করে, ওইগুলোই আছে। কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই। তার জন্য আমরা ধরে নিতে পারি যে এই অধ্যায়টা আমরা এখানে কিন্তু শেষ করছি, ঠিক আছে। তাহলে নিউটনের গতিসূত্র আমরা পুরো কমপ্লিট করে ফেললাম। এর আগে কিন্তু তোমাদেরকে আমরা একমাত্রিক গতিসূত্র এবং স্কেলার ভেক্টর সম্পূর্ণ পড়িয়ে ফেলেছি। সেই দুটো ক্লাস কমপ্লিট করো, আর এই ক্লাসটা আজকের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা ওই যে 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা চালিয়ে যাব, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রি পিডিএফস আর হচ্ছে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে। চলো, টাটা।